উপন্যাস স্বামী পদ্মজা পর্ব ২৭। বর্তমান। পদ্মজার কান্না যেন থেমে থেমে চারিদিকে ঘুরে বেড়াতে লাগলো। তুষার কথা বলতে গেল, কিন্তু ফুটল না। পদ্মজার বিষাদ ভরা মুখটার দিকে তাকিয়ে রইল। পদ্মজা দুই হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করল। মেয়েটার কান্নার রোগ বোধহয় সেদিন থেকেই হয়, যেদিন জানল তার স্বামীর আসল পরিচয়। তুষার থামতে বলল না, পদ্মজাকে কাঁদতে দিল। অনেকক্ষণ কাঁদার পর পদ্মজা পানি খেতে চাইল, তাকে পানি দেওয়া হলো। তারপর চুপ হয়ে যায়, নেমে আসে পিনপতন নীরবতা। যতক্ষণ না তুষার আর প্রশ্ন করবে, পদ্মজা কিছু বলবে না। তাই তুষার নীরবতা ভেঙে বলল, তার অন্যায় জেনেও তাকে মাফ করতে চেয়েছিলেন? রাতের এইটুকু শুনে তো মনে হচ্ছে না আপনি আমির হাওলাদারকে কখনো খুন করতে পারেন। পাগলের মতো ভালোবেসেও তার বুকে ছুরি চালানোর সাহস হলো কি করে? পদ্মজা তুষারের উৎসুক মুখটার দিকে তাকিয়ে হেসে দিল, ফিসফিসিয়ে বলল, মুক্তি দিয়েছি, মুক্তি। আপনার বর্ণনা অনুযায়ী আপনার প্রতি আমির হাওলাদারের ব্যবহার নরম ছিল, তিনি আপনার প্রতি দুর্বল ছিলেন। পদ্মজা উদাসীন হয়ে কিছু একটা ভাবল, তারপর বলল, দুর্বল ছিল না কি? আমার তো তাই মনে হচ্ছে। আমি ওনাকে খুব ভালোবাসি স্যার। পদ্মজার কণ্ঠটা কেমন শোনায়। সে তার স্বামীকে খুন করে এসে জেলে বসে তার জন্যই কাঁদছে। কি অবাক কাণ্ড। তুষার বলল, আপনার ভাষ্য মতে তিনি একজন শয়তান ছিলেন। শয়তানকে ভালোবাসতে গিয়ে নিজেকে পাপী মনে হয়নি? হয়েছে। তাহলে সেটা কি করে ভালোবাসা হলো? পদ্মজা কাঁদতে থাকলো। কাঁদতে কাঁদতে বলল, যখন কাউকে ভালোবাসবেন তখন বুঝবেন ভালোবাসায় দোষ গুণের স্থান নেই। ভালোবাসা শুধুই ভালোবাসা। ভালোবাসা গুণী খুনি পাপ পুণ্যের ভেদাভেদ করে না। তুষারের মনে হচ্ছে তার বুকে যেন একটা বড়সড় পাথর। আমিরের প্রতি পদ্মজার ভালোবাসার তীব্রতা তাকে কাতর করে তুলেছে। বারবার মনে হচ্ছে সেই মানুষটা বোধহয় পদ্মজাকে ভালোবাসত, কিন্তু পাপ তাকে গ্রাস করে ফেলেছিল। সে কি কখনো পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিল? প্রশ্নটা তুষারের মনে আসতেই তার উত্তেজনা বেড়ে যায়। পদ্মজাকে প্রশ্ন করে, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন? তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? তুষারের প্রশ্নে পদ্মজা থ মেরে গেল, শূন্য দৃষ্টি রেখে আওড়ালো, চেষ্টা কি করেছিলেন? করেছিলেন কি? তুষার হাঁসফাঁস করা অস্বস্তিকর ভাবসা গরমে অধৈর্য হয়ে উঠেছে। পদ্মজা তখনও শূন্য দৃষ্টি রেখে বিড়বিড় করছে। মেয়েটা যেদিকে তাকায় সেদিকেই তাকিয়ে থাকে। তুষার রুমাল দিয়ে কপালের ঘাম মুছে রাখল। মিস পদ্মজা? পদ্মজা তাকালো, তার চোখ দুটি ফোলা আর ঠোঁট দুটি সবসময় তিত্তির করে কাঁপে। তুষারের তীক্ষ্ণ চোখ দুটির দিকে তাকিয়ে পদ্মজা বলল, আমার ফাঁসি কবে হবে? এত দেরি হচ্ছে কেন? পদ্মজার কণ্ঠে ফাঁসির জন্য আকুতি। একটা মানুষ কতটা নিঃস্ব হলে পৃথিবী থেকে মুক্তি চায়? তুষারের ধারণা নেই। সে তার ভেতরের মায়া লুকিয়ে গম্ভীর্য বজায় রেখে বলল, আপনাকে যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিলেন না তো? পদ্মজা অবাক হয়ে প্রশ্ন করল, কোন প্রশ্ন? মুহূর্তে ভুলে গিয়েছে। তুষার অবশ্য এতে রাগ করল না। সে আবার প্রশ্ন করল, তিনি কি পাপ থেকে বেরোনোর চেষ্টা করেছিলেন? তারপর আর ভালোবেসেছিলেন আপনাকে? আগে বলুন, পিশাচের মতো যাদের আচরণ, তারা কাউকে ভালোবাসতে পারে? তুষার তার বিচক্ষণ মস্তিষ্ক দিয়ে ভাবল, ভেবে বলল, পারে। তারা কম মানুষকে ভালোবাসে, কিন্তু যাকে ভালোবাসে তারা তার সাথে ভালো করে, আর যার সাথে খারাপ তার সাথে খারাপই। তবে এদের বিচার সিদ্ধে বাধা পড়লে তখন ভালোবাসা থাকে কিনা আমার জানা নেই। পদ্মজা উদাস হয়ে বলল, আমি সব জেনে যাওয়ার পর কখনো মনে হতো তিনি ব্যাকুল আমার জন্য, আর কখনো মনে হতো আমার সামনে স্বয়ং শয়তান দাঁড়িয়ে আছে। এই ভালো এই খারাপ। উনি উন্মাদের মতো হয়ে যেতেন, কি করছেন না করছেন তা যেন নিজেও বুঝতেন না। আই থিঙ্ক তিনি দুটো জীবনই বাঁচতে চেয়েছিলেন। তারপর সময় চলে আসে একটা বেছে নেওয়ার,
তখন তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। পদজা চকিতে তাকালো, অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, মানসিকভাবে বিপর্যস্ত। অতীত। শিশির ভেজা ঘাসে পা দিতেই সর্বাঙ্গ শীতল হয়ে উঠেছে। ব্যাপারটা পুনার বেশ ভালো লাগছে। সে ভোরের নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে এসেছে তার বোনের খবর যেন পাওয়া যায়। এখন সে উত্তরের হাওরের পাশে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে মৃদুলের জন্য। ভোরের দমকা বাতাস ও কুয়াশার তীব্র শীতে সে কাঁপছে, তবুও ভালো লাগছে। পূর্ণার শীতে কাঁপতে খুব ভালো লাগে। কি আশ্চর্য ভালো লাগা! মৃদুল কুয়াশা ভেদ করে পূর্ণার সামনে এসে দাঁড়ালো। পূর্ণার পরনে বেগুনি রঙের সোয়েটার, তার কাঁপুনি চোখে পড়ার মতো। মৃদুল তার গায়ের শাল দিয়ে পূর্ণার মাথা ঢেকে দিল, বলল, এই ঠান্ডার মধ্যে টুপি ছাড়া ঘর থেকে বাইর হয়েছো কেন? আর জুতা খুলছো কেন? পরো। পরো শব্দটি থমকে উচ্চারণ করলো। পূর্ণা দ্রুত জুতো পরে নিল, বলল, শাল দিয়ে দিলেন যে, আপনার ঠান্ডা লাগবে না? আমার দেখা লাগে আমার ঠান্ডা লাগতেছে? গেঞ্জি পরছি, তার উপর শার্ট, তার উপর সোয়েটার, এই যে গলায় মাফলার, মাথায় টুপি, হাত পায়েও মোজা আছে, এরপরেও আমার ঠান্ডা লাগবো? পূর্ণা হেসে বলল, না। তারপরই বলল, আজ দুপুরে না আবার যাবেন বলেছিলেন? যাবো তো, লিখন ভাইয়া নিয়ে যাব। পদ্মা যা ভাবি আমির ভাইয়ের সাথে যখন আছে ভালোই আছে, তবুও খোঁজ নিমো আমি, এত চিন্তা করিল না। পূর্ণা অন্যমনস্ক হয়ে বলল, আচ্ছা। খাইয়ে আইসো? মৃদুলের ফর্সাকাল, সহজ সরল দুটি চোখ, জোড়া ভ্রু আর গোলাপি ঠোঁটগুলো এক নজর দেখে পূর্ণা বলল, আপনি খেয়েছেন? আর খাওয়া? কেন, খাননি? জানকির এসি না? জানকির বাড়িতে উঠছি, ওর আম্মা গেছের বাপের বাড়ি, ওর আব্বা আর আমি একসাথে আসিলাম, রাতবো কে? জাকিরের দাদি কোথায়? বুড়ির অসুখ, আইসে বাদ দাও। বাদ দেবো কেন? ফুপা কয়টা কথা বলেছে বলে এইভাবে বাড়ি ছেড়ে দেবেন? নিজেরই তো ফুপা। আত্মসম্মান বলে তো একটা কথা আছে। পদ্মা জবাবের খোঁজটা তোমার দাওনের লেগা আছি, নাইলে রাইতেই যাইতাম গা। আমার এত বড় বাড়ি রেখা আমি এইখানে কথা শুনে বইরে থাকুম কেন? পূর্ণা রুদ্ধশ্বাস কণ্ঠে জানতে চাইল, তাহলে আজ চলে যাবেন? মৃদুল পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে আর চোখে পূর্ণার দিকে তাকালো। পূর্ণা চোখ বড় বড় করে উত্তরের আশায় তাকিয়ে আছে। মৃদুল মুচকি হাসলো। মৃদুলের হাসি দেখে পূর্ণা উসখুস করে বলল, হাসার কি বললাম? তুমিও চলো। কোথায়? আমার বাড়িতে। ধুর, এ হয় নাকি? মৃদুল কপাল ভাঁজ সৃষ্টি করে চিন্তিত ভঙ্গিতে বলল, সব পুরুষরা তো বিয়ে করে বউ নিয়ে নিজের বাড়িতেই যায়, তাহলে আমার বেলায় হয় না কেন? মৃদুলের কথায় পূর্ণা বাকরুদ্ধ। মৃদুল তাকে বিয়ের কথা বলেছে। পূর্ণার শ্যামবর্ণের মায়াবী মুখটায় লজ্জারা জমে বসে, ঠোঁটে একটা মৃদু হাসি ফুটে ওঠে। সে উল্টো দিকে হাঁটা শুরু করলো। মৃদুল বলল, চলে যাইতেছো কেন? আপনি আমাকে লজ্জা দিচ্ছেন। আরে যাইও না। যাচ্ছি, কথা শুনো। পূর্ণা থামে না, তাই মৃদুল দৌড়ে আসে পূর্ণার পাশে, হাঁপাতে হাঁপাতে বলো, এত শরম পাও কেন? পূর্ণা লাজ শরম আর নিতে পারছে না। মৃদুলের কথায় সে লজ্জায় ঝিমিয়ে যাচ্ছে, তাই প্রসঙ্গ পাল্টাতে বলো, আমাদের বাড়িতে চলুন, খেয়ে যাবেন। খাওন যায়, বাসন্তী খালার রান্না কিন্তু একরে খাঁটি। আপনি তো বড় আমার সব রান্না খেয়ে দেখেননি, খেলে বুঝতেন কত মজা। তাহলে তো এই বাড়িতে জামাই হতেই হব। পূর্ণা হেসে দিল। বেশি লজ্জা পেলে মানুষ হাসি আটকে রাখতে পারে না। পূর্ণার বেলাও তাই হলো। তারা দুজন গল্প করতে করতে মোড়ল বাড়িতে আসে। পথে ঘাটে অনেকের সাথে দেখা হয়, সবাই জহুরি চোখে তাদের দেখে। তাতে অবশ্য মৃদুল পূর্ণার যায় আসে না। দুজনেই একরকম। তারা সমাজকে উপেক্ষা করে নিজেদের আনন্দ নিজেরা বুঝে নিয়েছে। কিন্তু সমাজকে উপেক্ষা করতে চাইলেও কি উপেক্ষা করা যায়? এই সমাজ নিয়েই বাঁচতে হয়। দুপুরে মৃদুল লিখনের খোঁজে গেওয়াপাড়ার বড় ধান খেতে আসলো। ধান ক্ষেতের মাঝে শুটিং চলছে। একটা সুন্দর গ্রাম্য গানের তালে লিখন নাচছে, মাথায় গামছা বাঁধা, পরনে লুঙ্গি শার্ট।
সব বেশভূষাতেই তাকে সুন্দর লাগে, আকর্ষণীয়। দূরের পথের বটগাছের আড়ালে কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে। তারা তাদের স্বপ্নের পুরুষকে দেখছে, যার সামনে দাঁড়ানোর সাহস এবং ক্ষমতা কোনোটাই তাদের নেই। লিখনের সাক্ষাৎ তাদের ঘুম কেড়ে নেয়। মৃদুল দাঁড়িয়ে থেকে শুটিং দেখে। লিখনের খেয়ালে মৃদুল পড়তেই সে হাত নাড়ায়। মৃদুলও হাত নাড়ালো। শুটিং শেষ হতেই লিখন আসে। মাথা থেকে গামছা সরাতেই ঝাঁকড়া চুলগুলো সূর্যের আলোয় ঝলমল করে ওঠে। সে মৃদুলের সাথে কর্মধারণ করে বলল, দুঃখিত তোমাকে অপেক্ষা করতে হলো, আমার ভালোই লাগতেছিল। একজন দুটো চেয়ার নিয়ে আসে। লিখন বলল, বসো। দুজন বসলো। মৃদুল বলল, ও বাড়ি যাচ্ছি, তুমি যাবা তো? যাব, তবে আমি বাড়ির চেয়ে দূরে থাকবো, বাড়ির ভেতর বা কাছে যাব না, এটা ভালো দেখাবে না। খারাপ দেখাইব কেন? আর বলো না, একজন মজার ছেলে আজ আমাকে বলেছে আমাকে হাওলাদার বাড়িতে দেখা যায় সব সময়। কার জন্য চাই? পদচার জন্য নাকি? আমাদের আগে কোনো সম্পর্ক ছিল নাকি? এসব অদ্ভুত কথা। কিন্তু গিয়েছি মাত্র 2 দিন, একজনের মুখ থেকে আর একজনের মুখে এভাবে ছড়িয়ে গেলে পদচার জন্য খুব খারাপ হবে, সম্মানহানি হবে। মানুষ মিথ্যা কথা কইলেই হইব? তোমাকে আমি আগেও বলেছি, পদ্মচা একবার অসম্মানিত হয়েছে, এর জন্য আমার খুব ভয় করে। আমার এই একটাই ভয়, মিথ্যে হোক বা সত্য, পদ্মচা দুর্নামে হোক, সেটা চাই না। তাহলে যাওনের কি দরকার? লিখন হাসলো। হেসে বলো, রাগ করো না মৃদুল, 6 বছর আগে থেকেই আমার নামের সাথে পদ্মচার নাম জড়িয়ে একটু কানাঘুষো আছে। এখন যদি বারবার ওই বাড়িতে যাই, মানুষ অনেক কথা বানাবে। বুঝছি ভাই, রাগ করি নাই। তাহলে চলো, আমি কাপড় পাল্টে নিই, তারপর যাব। দুজন চলে আসে হাওলাদার বাড়িতে। লিখন হাওলাদার বাড়ির চেয়ে দূরে একটা মাঠে অপেক্ষা করে। দারোয়ান মৃদুলকে ঢুকতে দিল। মৃদুল দারোয়ানের পেটে থাপড় দিয়ে বলল, শালার পেটলা, এখন ঢুকতে দিলি কেন? বড় চাচাই কইছে। মৃদুল আলোক ঘরের বারান্দায় দেখলো মসজিদকে। সে দারোয়ানের মাথায় একটা টোকা দিয়ে আলোক ঘরে চলে আসে। মসজিদ হাওলাদার চেয়ারে বসে বই পড়ছেন। এই মানুষটা মৃদুলের খুব পছন্দের। এমন সৎ উদার মানুষ সে দুটো দেখেনি, দেখলেই ভক্তি চলে আসে। অলন্দপুরের মানুষ সুখী এই মানুষটার জন্যই। সব সময় বাইরে থাকেন, হুটহাট বাড়িতে পাওয়া যায়। মৃদুল মসজিদের সামনে এসে দাঁড়ালো, সালাম দিল। আসসালামু আলাইকুম মামা। মসজিদ হাওলাদার বই থেকে চোখ তুলে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। মৃদুল নাকি? জি মামা। তুমি বাড়ি ছেড়ে কোথায় গিয়েছো? রাতে দেখলাম না। মৃদুল মাথা নত করে বলো, আলম ভাইয়ের বাড়িতে, জাকিরের আব্বা। তুমি আমার বাড়ি রেখে অন্যের বাড়িতে গিয়ে থাকছো, এটা ঠিক না মৃদুল। আমি অসন্তুষ্ট হয়েছি। কেউ অপমান করলে কি আর থাকা যায়? শুনছি আমি, এটা খলিলের বাড়ি নাকি আমার বাড়ি? তুমি এখানেই থাকবে। আইস চলে যাবো বাড়িত। এ তো তোমার রাগের কথা, রাগের সিদ্ধান্ত। আর কয়টা দিন থেকে যাও, ফুবার কথা রাখো। তোমার আব্বা শুনলে কি বলবেন? আব্বারে কইতাম না, যা বলছি শুনো। আচ্ছা মামা, যাও ঘরে যাও। দুপুরে খেয়েছো? না খেলে খেয়ে নাও। চাইতেছি। আচ্ছা মামা, আবির ভাই কই? আমির তো ঢাকা গেছে। কয়দিন ধরে? গতকাল বিকালেই গেল। পদ্মচা ভাবিরে নিয়ে গেছে? দুজনেই গিয়েছে, চলে আসবে 2-3 দিনের মধ্যে। আচ্ছা মামা, গত কয়দিন আমির ভাই কই ছিল? ঢাকা ছিল, তারপরে এসে পদ্মচাকে নিয়ে গেছে। পদ্মচার বিশ্ববিদ্যালয়ে কোনো ব্যাপার বোধ হয়, এত কি আর আমাদের বলে? তুমি এত ভেবো না, যাও খেতে যাও। মৃদুল মসজিদের কথা বিশ্বাস করে নিল। অবিশ্বাসের প্রশ্নই আসে না। মৃদুল ভাবল, তাহলে দাঁড়ালো যে আমির ভাই এতদিন ঢাকা ছিল, তাই পদ্মচা ভাবিকে নিরাপত্তা দেওয়া হয়েছে, এর জন্য কাউকে ঢুকতে দেওয়া হয়নি। আমির ভাই পদ্মচা ভাবির জন্য কেমন পাগল সবাই জানে, তাই এই পাগলামি মানা যায়। তারপর কোনো জরুরি কাজে পদ্মচা ভাবিকেও নিয়ে যায়। মজিদ মামার কথা মতো সেই জরুরি কাজ পদ্মচা ভাবির বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপার হতে পারে, পরীক্ষা বা অন্য কিছু।
মৃদুল মনে মনে খুশি হয়। সে মজিদকে বলল, মামা আমি আইতেছি। তারপর বেরিয়ে আসলো। লিখনকে সব বলল, তার ভাবনাও জানালো। লিখনও মেনে নিল। মৃদুল চলে যেতে মজিদ হাওলাদার হাঁপ ছেড়ে বাঁচলেন। আমিনার কাছ থেকে তিনি শুনেছেন মৃদুল লিখন এসেছিল, আর কি কথা হয়েছিল তাও জেনেছেন, তাই গুছিয়ে ব্যাপারটা সামলাতে পেরেছেন। হাত পা বাঁধা অবস্থায় বিছানায় পড়ে আছে পদ্মচা। তাকে স্বাগতম দরজা দিয়ে A1 নামে একটা ঘরে রাখা হয়েছে। দুপুর অবধি সে ঘরে বন্দি ছিল, হাত পা বাঁধা ছিল না। তারপর যখন কতগুলো মেয়ের বুক ফাটা আর্তনাদ তাকে কাঁপিয়ে তোলে, বাতাস ভারী হয়ে ওঠে, তখন দরজায় চড়ে চড়ে শব্দ করেছে। ফলস্বরূপ তার হাত পা বেঁধে তাকে অন্যদিকে নিয়ে আসা হয়েছে। রাফেদ নিয়ে এসেছে। গত রাতের পর আমিরের সাক্ষাৎ মেলেনি। মানুষটা এখানেই আছে, সে কণ্ঠ শুনেছিল, শুধু তার কাছে আসেনি। আমির পাতল ঘরের দরজার সামনে বসে আছে। এক পাশে ধরক্ত লেখা দরজা, অন্য পাশে স্বাগতম দরজা। ধরক্তের ভেতর 4টি ঘর, স্বাগতমের ভেতর 5টি ঘর। এ নিয়েই পাতল ঘর। সে হাতের ওপর কপাল থেকে কিছু চিন্তা করছে। কপালের রঙগুলো দপদপ করছে। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ হলো। রিদওয়ান খলিলের এখানে আসার কথা ছিল। সকালে মজিদ ও খলিলের সাথে তার কথা হয়েছে। তাদের মধ্যে কেউ আহত হলে হাসপাতালে রাখা হয় না, নিজেদের দেখাশোনা নিজেদের করতে হয়। রিদওয়ানের জ্ঞান ফিরেছে, তবে অবস্থা ভালো নয়। এতে আমিরের যায় আসে না। বেঁচে আছে তো তাকে হাসপাতালে আর থাকতে দিবে না। অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে আমির উঠে পড়ে। তখন ফট করে পাতল দরজা খুলে যায়। প্রবেশ করে মজিদ, খলিল আর রিদওয়ান। রিদওয়ানের মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে, মাথায় ব্যান্ডেজ, চোখ নিভু নিভু। খলিলের হাতে বিভিন্ন ওষুধপত্র, স্যালাইন। মজিদ প্রবেশ করেই বলল, তোর বউ কোথায়? আমির উত্তর দিল না। সে পদ্মচার ব্যাপারে কথা বলতে আগ্রহী নয়। খলিল বলেন, এই ছেলের কোয়েল যেটা বেশি বড়, এইখানে ইয়ে পড়ছে। আমি কইতেছি ভাই, এই শরীরে সময় থাকতে সরাইয়া না দিলে এই শরীর একদিন আমরারে সরাই দিব। বাবলুর মতো জাতখুনিরে মাইরে ফেলছে, আর আমরারে পারবো না। আমির কারোর সাথে কোনো রকম কথা না বলে রিদওয়ানের শার্টের কলার চেপে ধরল। কিরমির করে চাপা স্বরে বলল, পদ্মজার গলায় দাগ হলো কি করে? রিদওয়ানের অবস্থা শোচনীয়। তাকে আরও কয়েক ঘন্টা সময় দিলে সে কিছুটা শক্ত হয়ে যেত। আমির এভাবে চেপে ধরাতে তার জান বেরিয়ে আসতে চাইছে। মজিদ আমিরকে টেনে সরিয়ে আনে, বলে, মারিস না, মরে যাবে। আমির তাই ভয়ঙ্কর চোখ দুটি রিদওয়ানের মুখের উপর রেখে বলল, কুত্তার বাচ্চা, কুত্তার বাচ্চারে আমি জবাই দেব। আমির আব্বা, এখন বউয়ের প্রতি মায়া দেখানোর সময় না। মাত্র 8 দিন বাকি। রিদওয়ানকে সুস্থ হতে হবে। আমাদের সবাইকে মিলে কাজ করতে হবে। 21 জন মেয়ে 8 দিনের মধ্যে জোগাড় করতে হবে। মজিদের কথা আমিরের উপর কাজ করে। সে খলিলকে বলে একটু ঘরে রিদওয়ানকে রাখতে। খলিল রিদওয়ানকে নিয়ে যায়। মজিদ তীক্ষ্ণ দৃষ্টিতে আমিরকে দেখে বলেন, আমরা কিন্তু এখন বিপদের ওপর আছি, কিছুতেই মন অন্য জায়গায় দেওয়া যাবে না। বিপদ থেকে রক্ষা না পেলে এতদিনের কষ্টে করা সাম্রাজ্য চলে যাবে। তোর হাতে সব দিয়েছি, কারণ আমি জানি আমার ছেলে বাঘের বাচ্চা, সে সব কিছু পারে, থাবা দিয়ে ধ্বংস করে দিতে পারে। অর্থের ওপর কিছু নেই, অর্থ দিয়ে সব কেনা যায়। মজিদের কথাগুলো আমিরের ওপর বিষাক্ত বিষের মতো প্রভাব ফেলে। মুহূর্তের মধ্যে তার পূর্বের ধ্যান জ্ঞান মস্তিষ্ক জুড়ে বসে। পদ্মজার সাথে দেখা হওয়ার পর সে এলোমেলো হয়ে গিয়েছিল, কিন্তু এমন তো হওয়া যাবে না, কিছুতেই না। নারীর আকুতি মিনতি আর অর্থের চেয়ে সুন্দর পৃথিবীতে কিছুই নেই। আমির অদ্ভুত ভঙ্গিতে ঘাড় বাঁকালো। তারপর মজিদকে নিয়ে ধরক্তে প্রবেশ করলো। ধরক্তের B1 ঘরে প্রবেশ করতেই মজিদের মনটা ভরে যায়। নগ্ন কতগুলো দেহ রক্তাক্ত হয়ে পড়ে আছে। মাঝে মাঝে এক দুটো নড়ছে, কোঙাচ্ছে, যা তাদের জন্য চক্ষু শীতল দৃশ্য। আর বিদেশে জানালো 2 মেয়ে মারা গেছে। আমির ভ্রুকুটি করে জানতে চাইল, কোন 2টি মেয়ে? আরবিদ লাঠি দিয়ে ঠেলে 2টি নিস্তেজ দেহ দেখালো। আমির বলল, 2টোকে আলাদা করো, আর একটা বস্তা আর ছুরি রামদা নিয়ে আসো, চাচারে বলবা আসতে। আরবিদ চলে গেল। মজিদ বলেন, আজ ট্রলার লাগবে? লাগবে, লাশ রেখে দিলে দুর্গন্ধ ছড়াবে।
আর মন্তুরে বলে দিও বড় নদীতে ফেলতে, মাদিনীতে চানা না ফেলে। শফিক বলেছে কয়দিন পর পর একই নদীতে লাশ পাওয়া যায়, যা সন্দেহবাতিক। ওদের থানায় তদন্ত চলছে। মজিদ মহাবিরক্তি নিয়ে বলেন, মন্তুরে মন চায় জুতা দিয়ে পিটাই, বারবার বলার পরেও একই ভুল করে। কয়টা ঘা দিলেই ঠিক হয়ে যাবে। রাফেদ পদচার জন্য খাবার নিয়ে আসে। প্লেট বিছানার এক পাশে রেখে পদচার হাত পায়ের বাঁধন খুলে দিল। বন্দিদশা থেকে মুক্তি পেয়েই রাফেদ কিছু বুঝে ওঠার পূর্বে রাফেদকে চড়ে ধাক্কা মারল পদ্মজা। রাফেদ এমন আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। 200 বছরের পুরনো পাতল ঘরের দেয়ালে বাড়ি খেতেই মাথা চক্কর দিয়ে ওঠে। ততক্ষণে পদ্মজা বেরিয়ে যায়। পদ্মজা নিশ্চিত হয়ে গেছে তাকে কেউ আক্রমণ করবে না। আমির আক্রমণ করতে নিষেধ করেছে, তাই সে নির্ভয়ে রাফেদকে আঘাত করে বেরিয়ে আসে। এক ছুটে প্রবেশ করে ধরাক্তে। আমিরের সাথে তার কথা আছে। সে কি চায় জানতে চায়। এভাবে সময়টাকে থামিয়ে রাখলে চলবে না। B1 ঘরের সামনে এসে দাঁড়ালো পদ্মজা। গতকাল দেখেনি দরজায় B1 লেখাটি, আজ দেখেছে। তার বুক কাঁপছে দুরু দুরু। মজিদ হাওলাদারের হাসি শোনা যাচ্ছে গোঙানির শব্দ। পদ্মজা লোমকূপ দাঁড়িয়ে পড়ে। সে দরজা ঠেলে উকি দেয়। গতকাল দৃশ্যের চেয়েও ভয়ঙ্কর এক দৃশ্য ভেসে ওঠে। মেঝেতে রক্তের বন্যা। প্রতিটি মেয়ে অচেতনের মতো পড়ে আছে। তারা চিৎকার করছে না, যেন প্রাণ যাওয়ার অপেক্ষাতেই আছে তারা। মজিদ হাওলাদার লাঠি দিয়ে মেয়েগুলোর স্পর্শকাতর স্থানে পাশবিক উল্লাসে আঘাত করছে। তার চেয়ে কিছুটা দূরে তামিয়া একখানা চেয়ারে বসে আমির কিছু কাগজ দেখছে। পাশে খলিল হাওলাদার বসে আছেন। একটা মেয়ের দেহ ছুরি দিয়ে কেটে বস্তায় ভরছেন, যাতে কেউ দেহ শনাক্ত না করতে পারে। সামনে রয়েছে রামদা 3টি। বিভৎস দৃশ্যটি যে কাউকে ভীত ও সন্ত্রস্ত করে তুলবে। পদ্মচার বেলাও তা হয়। বমি কলায় এসে আটকে যায়। শরীর বেয়ে একটা আগুন ছুটে এসে মাথায় থেমে যায়। সঙ্গে সঙ্গে পদ্মচা চোয়াল শক্ত হয়ে আসে। সে ঝড়ের গতিতে তেড়ে এসে বয়স্ক শয়তান মজিদকে এক ধাক্কায় ছুঁড়ে ফেলে দূরে। মজিদ হাওলাদার উবু হয়ে পড়ে যান। নাক ফেটে রক্ত বেরিয়ে আসে। মজিদ মেঝেতে উবু হয়ে পড়তেই খলিল উঠে দাঁড়ায়। পদ্মচা চুলের মুঠে টেনে ধরে। সেকেন্ড খানিক পার হতে পারেনি, তার আগে আমির খলিলকে থাবা দিয়ে সরিয়ে দেয়। এক হাতে জড়িয়ে ধরে পদ্মচাকে। আমিরের ছোঁয়া গায়ে লাগতেই পদ্মচা ছ্যাদ করে উঠল। এই ঘৃণ্য মানুষটিকে সে এখন সহ্য করতে পারছে না। আমিরকে ধাক্কা দিয়ে সরিয়ে বেঁচে থেকে রামদা তুলে নিল। আমিরের দিকে রামদা তাক করে সাপের মতো হিস করতে করতে বলল, আমি কিন্তু মেরে দেব, একদম একদম মেরে দেব। পদ্মচার গলা কাঁপছে, শরীর কাঁপছে। চারপাশে রক্তাক্ত দেহ ছড়িয়ে আছে। একপাশে মানুষের দেহের টুকরো। সে ভেতরে ভেতরে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। এই পরিবেশ সে মেনে নিতে পারছে না। এমন নির্দ্বিধয় বর্বর মানুষ ছিল পাক সেনারা। এই কথা সে শুনেছে তার মায়ের কাছে। সে যেন পাক সেনাদের বাঙালি রূপ দেখছে। পদ্মচা অস্থির হয়ে চারপাশ দেখে। মেয়েগুলোকে কিভাবে বাঁচানো যায় জানা নেই, কোনো পথ নেই। খলিল পদ্মচার দিকে ছুরি ছুঁড়ে মারার জন্য উদ্যত হয়। তখন আমির হুঙ্কার দিয়ে উঠল, শুয়োরের বাচ্চা, হাত নামা। কি জঘন্য আমিরের ভাষা, চোখের দৃষ্টি, হুঙ্কার। পদ্মচার গা রিরি করে ওঠে। সে আমিরের দিকে রামদা উঁচু করে বলল, যারা যারা আছে সবাইকে ছেড়ে দিন, নয়তো আমি 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 আপনাকে মেরে ফেলবো। পদ্মচা খামছে। তার কথা এলোমেলো। তার শরীরে অস্থিরতা। একবার এদিক তাকাচ্ছে, আর একবার ওদিক। দিক দিশা হারিয়ে ফেলেছে। কি করবে ভেবে পাচ্ছে না। তার মাথা কাজ করছে না। বমি ঠেলে ঠুলে উপরের দিকে আসছে। আরবির দরজার পাশে এসে দাঁড়ায়। রাফেদ তার পেছনে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পেছনে কারো উপস্থিতি টের পেতেই পদ্মচা ফিরে তাকালো। সুযোগ পেয়ে আমির পেছন থেকে পদ্মচাকে জড়িয়ে ধরল। পদ্মচার হাত থেকে রামদা ছিনিয়ে নিল। পদ্মচা কিরমির করতে থাকে। মুখ দিয়ে ক্রোধ বের করতে থাকে অদ্ভুত কিছু শব্দ। আমির পদ্মচাকে নিজের দিকে ফিরিয়ে থমকে বলল, এইবার বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, থামো। পদ্মচা অগ্নি চোখে আমিরের দিকে তাকালো। সে আমিরের সাথে ধস্তাধস্তি শুরু করে। নিজের অজান্তে খামচে আমিরের হাত থেকে রক্ত নিয়ে আসে। ছটফট করতে থাকে। পদ্মচার গা থেকে শাড়ি পড়ে যায়।
ভেসে ওঠে শরীরের অনেকাংশ। সম্পর্কে মজিদ, খলিল যাই হোক না কেন, আমির জানে তারা কতটা নিকৃষ্ট। তাদের চরিতর চাহনি সব নিয়েই তার ধারণা আছে। তাই সে দ্রুত পদ্মচাকে শাড়ি দিয়ে ঢেকে দিল, শক্ত করে চেপে ধরল। আচমকা পদ্মচা বমি করতে শুরু করে, যা ছিটকে পড়ে আমিরের চোখে মুখে। সে চোখ মুখ কুচকে ফেলে। পদ্মচার শরীর নেতিয়ে পড়ে। আমির পদ্মচাকে নিয়ে এওয়ানে চলে আসে। দুর্বল শরীরেও পদ্মচার তেজ কমে না। আমিরও হারার পাত্র নয়। তার পুরুষালী শক্তির সাথে পদ্মচা পেরে ওঠেনি। একসময় পদ্মচা থেমে গেল, ডুকরে কেঁদে উঠল। আমির দূরে সরে দাঁড়ায়। এ কি শুরু হয়েছে? তার এই রাজত্বে এমন বিশৃঙ্খলা কখনো হয়নি। পদ্মচার জন্য বারবার কাছে বিঘ্ন ঘটছে। পদ্মচাকে অন্দরমহলে পাঠানোও সম্ভব না। পদ্মচা যেভাবে রিদওয়ানকে আঘাত করেছে, তাতে আর ভরসা নেই পদ্মচার ওপর। যে কোনো মুহূর্তে পদ্মচা হাতের বাইরে চলে যেতে পারে। একমাত্র সে পারে পদ্মচাকে নিয়ন্ত্রণ করতে। আর এই মুহূর্তে তার অন্দরমহলে ফেরা যাবে না। 2-3 দিন লাগবে ফিরতে। আমির মনে মনে ভেবে নেয়, বাকি যে কয়টি দিন সে এখানে আছে, পদ্মচাকে এক ঘরে বেঁধে রাখবে। কিছুতেই বাঁধন খোলা যাবে না। আমির পদ্মচার দিকে এগোয়। পদ্মচা চিৎকার করে উঠল, খারাপ লোক, ঘেন্না হচ্ছে আমার, ঘেন্না হচ্ছে। পদ্মচা প্রবল আক্রোশে আমিরের পায়ের কাছে থুতু ফেলল। আমির পদ্মচার 2 হাত পিঠের দিকে নিয়ে শক্ত করে চেপে ধরল, বেঁধে ফেললো দড়ি দিয়ে। তারপর বিছানায় ফেলে পা বাঁধতে বাঁধতে বলল, ভুল করলে এখানে এসে, এত নাক না গলালে ভালো থাকতেই, সুখে থাকতেই। পদ্মচা ক্রোধ আক্রোশে ঘরে আছে। হাত পা বেঁধে ফেললেও মুক্ত আছে। পদ্মচা মুখে থুতু দিয়ে বুঝিয়ে দিল সে আমিরকে সহ্য করতে পারছে না। আমিরের মুখে থুতু পড়তেই তার মাথা চড়ে যায়। পদ্মচা, আমাকে ডাকবেন না আপনি, পিশাচ একটা। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলবো। আমি আশা করি না যে আপনি আমাকে মারবেন না। মজিদ আয়েশি ভঙ্গিতে বসে আছেন। তিনি পদ্মচাকে নিয়ে আতঙ্কে আছেন। মনে মনে তিনি পদ্মচাকে কয়েকবার খুন করেছেন, কিন্তু তা বাস্তবায়ন হয়তো সম্ভব না যতদিন পদ্মচার ওপর আমিরের আকর্ষণ আছে। তিনি খলিলকে গম্ভীর কণ্ঠে বলেন, আমিরে পদ্মচার কাছ থেকে নিয়ে আয়। ওই ঝি মায়াবিনী রূপ দিয়ে আমার সোনার ডিম পাড়া হাঁসকে বশ করে নিবে। খলিলের কানে মজিদের কথা গেল না। তিনি রাগে ফুলে আছেন। আমি সবসময় তার সাথে এবং রিদওয়ানের সাথে কুকুরের মতো ব্যবহার করে। 2 বাপ ব্যাটা মিলে অনেকবার পরিকল্পনা করেছে আমিরকে খুন করার, কিন্তু আমিরের তীক্ষ্ণ দৃষ্টি, প্রখর শ্রবণ শক্তি, নিজেকে রক্ষা করার মতো কৌশল ডিঙিয়ে তাকে আক্রমণ করার সাহস কখনো হয়ে ওঠেনি। এছাড়া আমিরের এক একটা চামচা তার মতোই জাতখুনি। তবে খলিলও দমে যায়নি। একদিন সুযোগ হবে, সেদিন এক কোপে আলাদা করে দেবে আমিরের মাথা। তাছাড়া মজিদকেও খলিলের পছন্দ নয়। সব সম্পত্তি আমিরের নামে করে দিয়েছে। মনের ক্রোধ মনেই রয়ে যায়। কাজ করতে হয় আমিরের হয়ে, নিজেরা আর দখল নিতে পারে না। মজিদ হাওলাদার পা দিয়ে খলিলের পিঠে ধাক্কা দিয়ে ডাকলেন, খলিল। খলিল শীতবিদ ফিরে পেয়ে বলল, ক ভাই? যা আমির এগিয়ে বল রায়পুর যেতে, ওদিকে মেলা হচ্ছে। মেলায় ধরা পড়ে চাইব না? এখন ঝুঁকি নিতে হবে, সময় নেই। আর আমির পারবে। খলিল এওয়ানে আসে। আমিরকে বলে রায়পুরের কথা। আমির দরজা বন্ধ করে বেরিয়ে আসে। যাওয়ার আগে মাফলার দিয়ে মুখ ঢেকে নিল আর মজিদকে হুমকি দিয়ে বলে গেল, পদ্মচার গায়ে কোনো টোকা যেন না লাগে। তারপর সাথে নিয়ে যায় রাফেদকে। ট্রলারের কাছে মন্তু আর শ্রীভব। পদ্মচা পড়ে থাকে ঘরে। তার চোখ বেয়ে জল নেমে আসে। মাথা ঘুরোচ্ছে খুব। চোখ দুটি বারবার বন্ধ হয়ে আসছে। মন এবং শরীর দুটোর ওপর দিয়েই ধকল যাচ্ছে। সে চোখ বন্ধ করে। চোখের পর্দায় ভেসে ওঠে পূর্ণা ও প্রেমার মুখ। এই পাপের কবলে যদি পূর্ণ প্রেমা পড়ে? পদ্মচা চট করে চোখ খুলে। তার শীত দ্বারা বেশ শীতল ঠান্ডা স্রোত বয়ে যায়। চিন্তায় মাথা ব্যথা বেড়ে যায়। দরজা খোলার শব্দ পেয়ে ক্লান্ত চোখ দুটি খুলল পদ্মচা। ঘরে প্রবেশ করে রিদওয়ান। তার ঠোঁটে হাসি। পদ্মচার পাশে এসে বসে। পদ্মচার দৃষ্টি ফিরিয়ে নিল
রিদওয়ান হেসে বলল, এই দিনটার অপেক্ষা করছিলাম অনেক দিন ধরে। পদ্মজা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। রিদওয়ান বলল, আমির কি ঠকানটাই না ঠকালো তোমাকে? রিদওয়ান দাঁত বের করে হাসলো। হাসি দেখে মনে হচ্ছে সত্যি আজ তার সুখের দিন। সে তো এটাই চেয়েছে। পদ্মজা চেনে যাক সব। রিদওয়ান বলল, তোমাকে অনেক সংকেত দিয়েছিলাম যাতে আমিরকে চিনে ফেলতে পারো, কিন্তু তোমার আগে সেই সংকেত আমিরের চোখে পড়ে যেত। কি কপাল আমিরের, দুনিয়ার সব সুখ নিয়েই জন্মেছে। পদ্মজা প্রশ্ন করল, আপনি কেন চাইতেন? আপনি তো এই দলেরই। দলের তো বাধ্য হয়ে। দেখো, আমি তোমাকে আগে পছন্দ করেছি, সেই হিসেবে আমার তোমাকে পাওয়া উচিত ছিল। কিন্তু কে পেয়েছে? আমির, যে একজন নারী অত্যাচারী, নারী ব্যবসায়ী, খুনি, শয়তান। শয়তান তো আপনিও। আমি শয়তান হলে তোমার কি যায় আসে? তোমার স্বামী হলে এখানে কেন এসেছেন? গল্প করতে? মেয়েগুলোকে মারা হচ্ছে কেন? রিদওয়ান মুচকি হাসে পদ্মজার দিকে তাকিয়ে রইল। সে সব বলার জন্যই এখানে এসেছে। পদ্মজা ও আমির প্রতিদ্বন্দ্বী হলে তার যে আনন্দ হবে, সে আনন্দ বোধ হয় বেহসতেও নেই। এটা রিদওয়ানের ভাবনা। তাই তো সে যখনই শুনল আমিরের উপস্থিতি এখন নেই, সঙ্গে সঙ্গে অসুস্থ শরীর নিয়েই পদ্মজার কাছে চলে এসেছে। রিদওয়ান ধীর সুস্থে জানালো এই পাতল ঘরের ইতিহাস। 200 বছর পুরনো এই পাতল ঘর। আগে মন্দির ছিল, মন্দিরের নিচে পাতল ঘর বানানো হয়েছিল। সেখানে সোনার মূর্তি ছিল, মূর্তির গায়ে ছিল হীরা পান্না। তখনকার আমলে রাজার দায়িত্ব ছিল এই পাতল ঘর। তারপর সেটা কোনোভাবে হাওলাদার বাড়ির হয়ে যায়। সোনার মূর্তিও নাই হয়ে যায়, তার খোঁজ কেউ জানে না। তখনের প্রজন্মে হাওলাদার বংশের একজন পুরুষ ছিলেন নারী আসক্ত। তিনি যখন বাড়ির পেছনে এমন একটা পাতল ঘরের সন্ধান পেলেন, মাথাচাড়া দিয়ে ওঠে নারী আসক্তি। তারপর থেকে মেয়েদের ধরে এনে ধর্ষণ করে, খুন করা হয়ে ওঠে প্রতিদিনকার অভ্যাস। আস্তে আস্তে এই পাপ ছড়িয়ে পড়ে বংশের সব ছেলেদের মধ্যে। পাতলঘর তাদের মনে নিষিদ্ধ মহাপাপের বাসনা জাগিয়ে তুলে। আস্তে আস্তে ধর্ষণের সাথে সাথে নারী বিক্রি শুরু হয় পতিতাবৃত্তি। লম্পস্ট ক্ষমতাশালীরা অর্থ দিয়ে নারী ভোগ করতে আসতো পাতল ঘরে। এই পাপ মজিদ হাওলাদার অবধি একইভাবে চলে আসে। আমির হাওলাদার সেটাকে বিদেশ অবধি নিয়ে যায়, টাকার পাহাড় গড়ে তোলে। পাতল ঘরকে করে তোলে আধুনিক, বানায় আরও কয়েকটি ঘর, চারিদিকে নিরাপত্তা শক্ত করে। প্রতি বছর শীতে এবং বর্ষাকালে কয়েকটি মেয়েকে ধরে এনে হাওলাদার বাড়ির পুরুষেরা নিজেদের পুরুষত্বের ক্ষমতা প্রমাণ করে। তারপর 14 দিন ধরে একটানা তাদের করা হয় নির্মম অত্যাচার। 14 দিনের মধ্যে অনেকে মারা যায়, আবার অনেকে বেঁচে থাকে। যারা বেঁচে থাকে তাদের কুপিয়ে হত্যা করা হয়। তারপর লাশের গায়ে পাথর বেঁধে ট্রলারে করে ডুবিয়ে দেওয়া হয় সব বড় বড় নদীতে। আর বছরে 4 বার নারী পাচার করা হয় বিদেশে। পুরো বছর জুড়ে খোঁজ চলে নারী শিকারের। এ পাপ হাওলাদার বাড়ির রক্তে মিশে গিয়েছে। বয়স 15 হতেই বাড়ির ছেলেদের জড়িয়ে দেওয়া হয় এই চক্রের সাথে। এ যেন হাওলাদার বংশের রীত। ছেলে হয়ে জন্মালে এই রীত অনুযায়ী চলতে হবে। সব শুনে পদ্মজা পায়ের তালু থেকে মাথার চুল অবধি কেঁপে ওঠে। 200 বছর ধরে চলছে এই পাপ, কেউ বিঘ্ন ঘটাতে পারেনি। অথচ এই হাওলাদার বাড়ির সুনাম সব জায়গায়। হিন্দুরা হাওলাদার বাড়ির পুরুষদের দেবতার সাথে তুলনা করে, আর মুসলিমরা ফেরেশতার সাথে। অথচ এদের রক্তে শয়তানের বসবাস। এই তবে এই বাড়ির রহস্য। এজন্যই কি মেয়ে হওয়ার পর সৃষ্টিকর্তা তাকে বন্ধা করে দেয়? আমিরও কি নারী আসক্ত? এটাই তো স্বাভাবিক। হাওলাদার বংশের ছেলে হয়ে নারী ভোগ করেনি, এমন ভাবনা মানায় না। পদ্মজার নিঃশ্বাস ঘন হয়ে আসে, বুক হাঁপড়ের মতো ওঠানামা করতে থাকে। বার কয়েক ঢোক গেলে রিদওয়ান পদ্মজার অস্থিরতা টের পেয়েছে। তার পৈশাচিক আনন্দ হচ্ছে। সে খ্যাক করে গলা পরিষ্কার করে বলল, এবার চলে 6 বছর পূর্বে ফিরে যাই, সেই ঝড়ের সন্ধ্যেতে, যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল। তো আপনাদের কি মনে হয় রিদওয়ান পদ্মজাকে আর কোন রহস্য বলতে চলেছে? যদি জানতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নেক্সট পার্ট তাড়াতাড়ি আসবে।
সকলকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।